গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা যে পাটিগণিতের যে অঙ্কগুলো আমরা করেছিলাম, 3-4টে চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তার এই মক টেস্টটার সলিউশনটা আমরা আজকে করব। 11th মে যে মক টেস্টটা হবে তার সলিউশন এখানে আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করব। তাহলে আমাদের প্রথম অঙ্ক আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, যদি আমরা দুটি অমূলদ সংখ্যা যোগ করি তার ফলাফলে নির্ণয় সংখ্যাটি কি হবে। তাহলে আমরা মূলদ অমূলদ সংখ্যা অলরেডি করেছিলাম, তো আমরা দুটো অমূলদ সংখ্যাকে যোগ করি, তাহলে তার ফলাফল কি হতে পারে? সবসময় কি মূলদ হবে, না সর্বদা অমূলদ হবে, নাকি একটা মূলদ মানে মূলদ হতে পারে আবার অম্লদ হতে পারে, বা সর্বদা পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমি দেখাই যাক, আমরা এক্সাম্পল নিয়ে এটা করব। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা কি হবে? দুটি অম্লদ সংখ্যা, সাপোজ √2 একটা অম্লদ সংখ্যা, আবার √3 একটা অম্লদ সংখ্যা। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে এটা একটা কি অম্লদ সংখ্যা, তাহলে হতে পারে অম্লদ সংখ্যা। এবার যদি আমি একটা সংখ্যা নেই √2 +1, আরেকটা সংখ্যা নিই -√2, তাহলে এটা একটা সংখ্যা হলো, এটা একটা সংখ্যা হলো, এটাও অমূলদ এটাও অমূলদ, তাই তো? তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 1 পেয়ে যাবো, যেটা একটা মূলদ সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা দুটো অম্লদ সংখ্যাকে যদি যোগ করি তাহলে সেটা হতে পারে একটা মূলদ সংখ্যা, হতে পারে একটা অম্লদ সংখ্যা। তাহলে আমাদের কিন্তু 3 নম্বর অপশনটা কারেক্ট আছে। আরেকটা তোমরা উদাহরণ নিতে পারো, সাপোজ তোমরা এরকম উদাহরণ নিতে পারো, পাই, একটা সংখ্যা নিলাম পাই, পাই নিজে হচ্ছে অম্লদ, এবার পায়ের সঙ্গে নিলাম 1 - পাই, এটা অম্লদ। এই দুটোকে যোগ করলে কি হলো? 1 হলো। বা 2 - পাই করলে, তার সঙ্গে পাই করলে দেখালো পূর্ণ সংখ্যা বেরিয়ে গেল, তাই না? তাহলে আমি মূলদও পেতে পারি, অমূলদও পেতে পারি। এমন কোনো নিশ্চয়তা নাই যে অলওয়েজ মূলদ পাবো বা অলওয়েজ অমূলদ পাবো, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা জাস্ট উদাহরণ নিয়ে কম্পেয়ারটা করতে পারবে। ঠিক আছে, তাহলে উদাহরণ আমরা নিয়ে নিলাম এখানে, যেটা আমি দেখলাম √3 + √2 নিলাম, দুটোই অমূলদ নিলাম, যোগ করলাম অমূলদই বেরোলো, মানে √2 + √3 অবভিয়াসলি অমূলদ হবে। এবার যদি আমি একটা সংখ্যা নেই √2 + 1, আরেকটা যদি -√2 নেই, তাহলে কি হবে? +√2 -√2 কেটে গেল, +1 হয়ে যাবে, কারণ এখানে দেখো ইন্ডিভিজুয়ালি এরা কিন্তু অমূলদ। এবার এদেরকে যোগ করলে -√2 +√2 কেটে গেল, 1 হয়ে গেল, অ্যান্সার দ্যাট ইজ মূলদ, তাই না? সেরকম ভাবে আমি নিতে পারি। আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, সাপোজ আমি নিলাম পাই +1, 1 + পাই, আর একটা নিলাম 1 - পাই। তাহলে দেখো পাই পাই কেটে যাবে, 1 যোগ করলে হচ্ছে 2, তার মানে দুইটা হয়ে যাবে মূলদ। তার মানে দেখতে পাচ্ছি যে দুটো অমূলদ সংখ্যাকে যোগ করলে আমরা মূলদ পাচ্ছি। ঠিক আছে, আবার যদি আমি অনলি পাই পাই যোগ করি, দুটোই অম্লদ, তাহলে 2 পাইটা কি হয়ে যাবে? একটা অম্লদ হয়ে যাবে। তাহলে দেখছো, কোনো সময় মূলদ হচ্ছে, কোনো সময় অম্লদ হচ্ছে। তাহলে এমন কোনো নিশ্চয়তা নেই যে আমি সবসময় অম্লদ পাবো বা সবসময় মূলদ পাবো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে একটা মূলদ হতে পারে বা একটা অম্লদ সংখ্যাও হতে পারে এদেরকে যোগ করলে। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। চলো আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা কি আছে? একটি পরিমেয় সংখ্যা, এই পরিমেয় সংখ্যা মানেই মূলদ। একটি পরিমেয় সংখ্যা পেতে হলে √27 গুণ করতে হবে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা কত। মানে এই অপশন থেকে আমি একটা ক্ষুদ্রতম সংখ্যা বাছবো, যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে √27 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, মানে মূলদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে √7 মানে কি? √7 মানে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে 3 × 3 × 3, তিনটে দিন আছে। তো আমরা জানি যে রুটের ভেতর থেকে যদি এগুলো উদ্ধার করা যায় তাহলে দুটোর জন্য একটা আসে, তাহলে দুটোর জন্য একটা আছে, তাহলে এটা সিঙ্গেল পড়ে আছে, তার মানে এটার মানে হচ্ছে 3√3। তাহলে 3√3 তো আমার পরিমেয় সংখ্যা হলো না, তার মানে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? আরেকটা যদি √3 দিয়ে গুণ করি তখন কিন্তু এখানে আরেকটা 3 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 3 × 3 হয়ে যাবে 9, তার মানে এটা পরিমেয় সংখ্যা হয়ে যাবে। তাহলে কত দিয়ে আমাকে গুণ করতে হয়ে যাবে? √3 দিয়ে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা একদম ইজি ছিল, মানে রুটটাকে আমাকে উঠাতে হবে আলটিমেটলি। তাহলে কি করে আমরা উঠাতে পারি? √3 দিয়ে গুণ করলে উঠে যাবে, আবার 3√3 দিয়ে যদি গুণ করো তাও কিন্তু উঠে যাবে, কিন্তু আমার মিনিমামটা নিতে বলেছে, বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে এইদিকে কিন্তু আমার ফোকাস করতে হবে যে √3 দিয়ে গুণ করলেই এটা রুটটা উঠে যাচ্ছে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর অঙ্কতে।
দেখো অঙ্কটাতে কি আছে, যদি এ ও বি সহমৌলিক হয় তখন এ স্কোয়ার এবং বি স্কোয়ার কি হবে। তাহলে এ আর বি হচ্ছে সহমৌলিক মানে পরস্পর মৌলিক। তাহলে এরকম আমরা সংখ্যা দুটো নিচ্ছি যেখানে এ আর বি পরস্পর মৌলিক হবে। সাপোজ এর ভ্যালু তুমি নিচ্ছ হচ্ছে 2 আর একটা নিবে 3, তাহলে এদের স্কোয়ার করলে হচ্ছে 4, এদের স্কোয়ার করলে হবে 9। দেখো এটাও সহমৌলিক হয়ে গেল, তাই তো, পরস্পর মৌলিক হয়ে গেল। এবার যদি আমি অন্য একটা নেই, সাপোজ 7 নিলাম আর 11 নিলাম, তাহলে 7 7 হচ্ছে 49, 11 11 হচ্ছে 121। তাহলে দেখো এটাও কিন্তু পরস্পর সহমৌলিক হয়ে গেল। তার মানে এখান থেকে ক্লিয়ার, আরো দুই একটা উদাহরণ নিতে পারো, কিন্তু এখান থেকে ক্লিয়ার যদি এ বি সহমৌলিক হয় তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারও কিন্তু সহমৌলিক হবে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এখান থেকে ক্লিয়ার। নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক বলছে 50 এবং 20 এর লসাগু এবং গসাগুর গুণফল কত হবে। তার মানে আলটিমেটলি আমাকে চেয়েছে 50 আর 20 এর লসাগু ও গসাগুর গুণফল কি হবে। তার মানে এলসিএম আর ইন্টু এসসিএফ করতে হবে, তাই তো, এটাই তো আমার চেয়েছে। তো এলসিএম ইন্টু এসসিএফ, তাহলে আমরা যদি এটাকে করি 50 আর 20 এলসিএম বার করতে হবে। এলসিএম কত হবে, 100 হবে। আর 50 আর 20 যদি আমি এইচসিএফ করি তাহলে সেটা কত হবে, 50 20 থেকে কমন যায় হচ্ছে 10 10, তাহলে এই দুটোকে গুণ করলে হচ্ছে 1000। বুঝতে পেরেছো? এটা একটা হয়ে যেতে পারে, এইভাবে একবার হতে পারে। আবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এলসিএম আর এইচসিএফ মানে সংখ্যা দুটোর গুণফল, তাহলে আমরা সিম্পলি 50 আর 20 কে গুণ করলেও কিন্তু আমরা এটা পেয়ে যাব। বুঝতে পারছো? এটা হচ্ছে শর্ট ট্রিক্স, কারণ আমি তোমাদের শিখিয়েছিলাম যে এলসিএম আর এসসিএফ মানে লসাগু ইন্টু গসাগুর মানে হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তার মানে 50 আর 20 কে যদি ডাইরেক্ট গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি। আর তুমি যদি এটাকে করো 50 আর 20 এলসিএম করো একবার, আবার এসসিএফ করো, করে যদি গুণ করো তাও দেখবে এটাই পাওয়া যাবে। ঠিক আছে, আমরা কিন্তু শর্ট ট্রিক যেটা শিখেছিলাম সেভাবেই আমরা করব। কারণ আমরা জানি লসাগু আর গসাগুর গুণফল মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে 50 আর 20 কে গুণ করলে কিন্তু 1000 হয়ে যাচ্ছে। তোমরা গুণ করে দেখো, 50 ইন্টু 20 তার মানে কি 100 ইন্টু 10 মানে 1000। তাহলে 1000 হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। এখানে এক্স এর ভ্যালু দেখো দেওয়া আছে, এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এগুলো কিন্তু এক্স নয়, মাঝখানে যেগুলো দেওয়া আছে এগুলো গুণ। 2 এর কিউব গুণা 3 গুণা 5 এর স্কোয়ার। আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2 এর স্কোয়ার গুণা 3 এর কিউব। তাহলে আমরা শিখেছিলাম গসাগুর মানে হচ্ছে সর্বনিম্ন যেটা হবে সেটাই হবে। তাহলে 2 এর সর্বনিম্ন পাওয়ার কথা হচ্ছে 2 এর স্কোয়ার, এসসিএফ এর বেলা মানে গসাগু। আর কি আছে, এবার 3 এর সর্বনিম্ন পাওয়ার আছে, এখানে 3, এখানে 3টে 3, তাহলে একটা 3 নেবো। 5 এর সর্বনিম্ন পাওয়ার এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে নাইটা নেবো না। সর্বনিম্ন কি, যেখানে নাই সেটা হচ্ছে সর্বনিম্ন, মানে ওয়াই এর মধ্যে 5 নেই, সুতরাং নেবো না। যদি থাকে তার মধ্যে সর্বনিম্ন পাওয়ার যেটা সেটাই নেবো। তাহলে 2 2 4, 3 4 হয়ে গেল 12, তাহলে এসসিএফ হয়ে গেল 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এসসিএফ এলসিএম এগুলো আমরা করেছি অলরেডি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 12। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কটাতে। যদি পি1 এবং পি2 দুটি বিজোড় মৌলিক সংখ্যা হয় এবং পি1 গ্রেটার দেন পি2 হয়, তবে পি1 স্কোয়ার মাইনাস পি2 স্কোয়ার একটু কি হবে। এখানে কি বলছে, পি1 গ্রেটার দেন পি2, তাহলে পি1 কে আমরা ধরলাম 7 বিজোড় মৌলিক সংখ্যা, আরেকটাকে ধরবো পি2 কে ধরবো 11। সাপোজ পি2 কে ধরবো এটা আর পি1 কে ধরবো 11, ঠিক আছে, কারণ পি1 গ্রেটার দেন পি2 বলছে। এবার পি1 স্কোয়ার মাইনাস পি2 স্কোয়ার কি হবে। তাহলে পি1 স্কোয়ার মানে হচ্ছে 121 আর এটা হচ্ছে 49, বিয়োগ করলে কত হবে, 2 হাত লোকে 1, 5 5 72। দেখো 72 সংখ্যাটা পেয়েছি, 72 সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে না, বিজোড় মৌলিক সংখ্যা হবে না, বিজোড় সংখ্যা হবে না। তার মানে এটাই হবে, একটাই অপশন আমার মিলে যাচ্ছে, দ্যাট ইজ জোড় সংখ্যা। সুতরাং এটাই হবে, আরেকটা টেস্ট করার দরকার নেই। কারণ প্রথম যে টেস্টটা করলাম, প্রথম টেস্টেই দেখো 3টা অপশন এলিমিনেট হয়ে গেছে। তার মানে অবভিয়াসলি এটা হতো, যদি দুটি অপশন থাকতো তাহলে আরেকটা উদাহরণ নিয়ে নিতাম আমি। বুঝতে পেরেছো? এবার তুমি আরেকটা উদাহরণ নাও। সাপোজ বিজোড় মৌলিক সংখ্যা মানে কি 3 আর 5, তাহলে একটাকে তুমি 5 নাও, একটাকে 3 নাও, তাহলে 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, বিয়োগ করলে হচ্ছে 16। দেখো 16টা একটা জোড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে দুটি বিজোড় মৌলিক সংখ্যা থাকে তাদের বর্গের বিয়োগফলটা অলওয়েজ কি হবে, জোড় সংখ্যা হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেগুলো আমরা উদাহরণের সাহায্যেই করবো, এগুলো চট করে হয়ে যাবে। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি।
পাই একটি কি সংখ্যা, তোমাদের শিখেছিলাম পাই একটা কি অমূলদ সংখ্যা, মানে এখানে হবে অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, এটাকে বাংলাটা মনে রাখো, অমূলদ সংখ্যা বা ইরেশনাল বা অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, চলো এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, এখানে মনের মধ্যে ধারণা জাগতে পারে, পাই মানে তো আমরা এতদিন জানতাম 22/7, তাহলে এটা কি করে অমূলদ হলো, তাই না? অ্যাকচুয়ালি এই যে আমরা 22/7টা লিখি, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, বুঝতে পেরেছো? এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কারণ অঙ্ক করার সুবিধার্থে আমরা এদের একটা নিয়ারেস্ট ভ্যালু নিই, সেই নিয়ারেস্ট ভ্যালুটা হচ্ছে 22/7, বাট ইট ইজ নট দ্য এক্সাক্ট ভ্যালু, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়। তাই কিন্তু অ্যাকচুয়ালি পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না, এটা করা যাবে না। বুঝতে পেরেছো? তাহলে পাই হচ্ছে আমার একটা অমূলদ সংখ্যা, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট এই ভ্যালুটা নেই জেনারেলি অঙ্ক করার সুবিধার্থে। বুঝতে পেরেছো? যেরকম আমরা রুট থ্রিও কিন্তু একটা অমূলদ সংখ্যা, বাট আমরা অঙ্ক করার সুবিধার্থে এটার ভ্যালু কত নেই, 1.732 নেই। বুঝতে পেরেছো? এটা আবার মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যাটা নেওয়া হয় অঙ্ক করার সুবিধার্থে, অন্য কোনো কারণে নয়। ঠিক আছে, তাহলে এবার থেকে মনে রাখবে পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। আর অমূলদ সংখ্যা মানে হচ্ছে অপরিমেয় সংখ্যা। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। চলো অঙ্কটা পরও দেখো কি আছে। বলছে 2+√3 আর 2 - √3, এটা কি হবে? তাহলে এটা প্রথমে গুণ করো। গুণ করা তোমাদের শিখেছিলাম, প্রথমে 2 দিয়ে এটাকে গুণ করবে, পরে আবার এটাকে, তারপরে আবার এটাকে, তারপরে আবার এটাকে। তাহলে দেখো 2 × 2 = 4, আর 2 দিয়ে √3 কে গুণ করলে -2√3, এবার √3 দিয়ে 2 কে গুণ করলে +2√3, আর লাস্টেরটা যে প্লাসে মাইনাসে -√3 গুণ করলে হয়ে যাবে 3। তাহলে দেখো এটা আর এটা কেটে গেল, একটা প্লাসের একটা মাইনাসের, এবার 4 - 3 মানে হচ্ছে 1। তাহলে 1টা অবভিয়াসলি একটা মূলদ সংখ্যা, তার মানে কি অখণ্ড সংখ্যা, অপরিমেয় সংখ্যা, পরিমেয় সংখ্যা। তাহলে পরিমেয় সংখ্যা আমি বেরোচ্ছে এখান থেকে, তাই না? বুঝতে পেরেছো? তাহলে 2+√3 আর 2 - √3 একটা কি পরিমেয় সংখ্যা। ওয়ান মূলত কেন? কারণ p/q আকারে প্রকাশ করতে পারবো, 1/1 করতে পারি, রাইট? চলো নেক্সট অঙ্ক। দ্য প্লেস ভ্যালু অফ 4 ইন দ্য নাম্বার, এটা তাহলে এই নাম্বারে 4-এর প্লেস ভ্যালু কত হবে? তাহলে দেখো আমি যখন প্লেস ভ্যালু তোমাদের শিখিয়েছিলাম, বলেছিলাম যে জিনিসটার প্লেস ভ্যালু বলবে সেই জিনিসটাকে চেপে ধরে বাকি সব জিরো করবে। তাহলে এখানে যদি আমি প্লেস ভ্যালু দেখো, যদি আমার ফেস ভ্যালু বলতো তাহলে আমি বলতাম যে 4, বাট প্লেস ভ্যালু মানে কি ওইটাকে ধরবে, ধরে বাকি সব জিরো করবে। তাহলে 27 মানে কি 2-এর জায়গায় 0, 7-এর জায়গায় 0 হয়ে গেল, 0 তো 0ই থাকবে, 6-এর জায়গায় 0, 4টাকে 4এই লিখতে হবে, আর এটাকে 0 লিখতে হবে। তাহলে দেখো, তাহলে আমার এটা প্লেস ভ্যালু কি হয়ে গেল? প্লেস ভ্যালু মানে স্থানীয় মান, স্থানীয় মান হয়ে যাবে 00.0040। তাহলে এই জিরোর কোনো ভ্যালু নেই, এই জিরোরও কোনো ভ্যালু নেই, ভ্যালু থাকলেও থাকতে পারে, আলটিমেট আমার কাউন্ট হবে 0.004, এই জিরোরও কোনো ভ্যালু নেই। ঠিক আছে, 0.004 যেখানে আছে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটাতে আছে 0.004, সামনে জিরোর কোনো ভ্যালু নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে 0.004 ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের প্লেস ভ্যালু বা স্থানীয় মান। চলো আমাদের নেক্সট অঙ্ক, 10 নম্বর অঙ্কতে কি আছে? অনু ও তার মায়ের বয়সের সমষ্টি, সরি অনুপাত 7:11। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অনুর বয়স যদি 7 হয়, ওর মায়ের বয়স হবে 11, মানে অনুপাতটা, তাদের বয়সের পার্থক্য 24 বছর। তাহলে পার্থক্য যদি 24 বছর হয়, এই গ্যাপটা 24, এখানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 4-এর গ্যাপ আছে অ্যাকচুয়ালি। তাহলে 4 মানেই হচ্ছে 24, তাহলে কত গুণ হলো? 6 গুণ হলো। তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে একজনের বয়স 42 আর ওর মায়ের বয়স হচ্ছে 66 বছর বয়স। এবার বলছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কি ছিল? তাহলে 10 বছর আগে ছিল, একজনের ছিল 32, আর এর এর হয়ে যাবে 56। এবার তুমি দেখো 8 দিয়ে কাটলে হচ্ছে 4-এটা 32, 8 দিয়ে কাটলে হচ্ছে 7, তাহলে 4:7 ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো? বলো, একদম ইজি ছিল। আমি গ্যাপটা দেখবো, দেখো রেশিওতে যে গ্যাপটা আছে সেটা 4 আছে, কিন্তু এটাই কোশ্চেনে দেওয়া আছে 24, তাহলে 4-এর 6 গুণ, রেশিওকে 6 দিয়ে গুণ করো, 42 আর 66 হয়ে গেল এদের বর্তমান বয়স। 10 বছর আগে কি, 10 বছর আগে 10 10 গ্যাপ করে দেবো, মানে 42-এর 10 বছর আগে হবে 32, আর মায়ের বয়স বর্তমানে 66, 10 বছর আগে ছিল 56। এবার কাটাকাটি করো রেশিওটাকে, কমপ্লেক্স রেশিওটাকে তুমি একদম মানে সিম্পল করে নাও। যদি 8 দিয়ে কাটো 4 হয়, 8 দিয়ে কাটলে 7 হয়, তাহলে 4:7 ইজ দ্য রেশিও, তাদের বয়সের অনুপাত।
আশা করি ক্লিয়ার। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। এখানে একটা বয়সের সমস্যার অঙ্ক আছে। 4 বছর আগে স্বামী স্ত্রী ও তাদের ছেলের গড় বয়স ছিল 28। স্বামী স্ত্রীর 7 বছর আগে গড় বয়স ছিল 34। 9 বছর আগে ছেলের বয়স কত ছিল? আচ্ছা, এখানে 4 বছর আগের স্বামী স্ত্রী ও তার ছেলের বয়সের গড় 28 ছিল। তাহলে আমি যদি বর্তমান ধরি, বর্তমান থেকে 4 বছর আগে, তারপর থেকে আরো 3 বছর আগে, এটা তো 7 বছর পূর্ণ হবে না? এটা বর্তমান, এটা 4 বছর আগে, এই জায়গাটা আর এই জায়গাটা 7 বছর আগে, মানে আরো 3 বছর। তাহলে 4 বছর আগে, 3 বছর আগে, যেটি 7 বছর আগে। তাহলে 4 বছর আগের কাহিনী হচ্ছে এখানে। এখানে তিনজনের বয়সের সমষ্টি কত? 28 × 3, মানে কত হবে? 90 - 6 মানে 84। তাই তো, 3 2 3 84। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 বছর আগে স্বামী স্ত্রী ও তাদের ছেলের বয়সের সমষ্টি হচ্ছে 84। ঠিক আছে, এবং স্বামী ও স্ত্রীর 7 বছর আগে গড় বয়স ছিল 34। তাহলে এই জায়গাতে দেখো, এই জায়গায় দাঁড়িয়ে তিনজনের বয়সের সমষ্টি কত হবে? তিনজনের 9 কমবে, তাই না? এবার যদি তুমি এই আরো 3 বছর আগে যাও, মানে আলটিমেট 7 বছর আগের গল্প, বর্তমান থেকে 4 বছর আগে তো এটা, এবার 7 বছর আগে হচ্ছে এটা, মানে আরো 3 বছর আগে। তাহলে এই জায়গাতে 4 বছর আগে যদি 84 হয়, তাহলে 7 বছর আগেদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে তার মানে কি এখান থেকে আরো 3 বছর পিছিয়ে গেলাম, তাহলে 9 বছর কমে যাবে। তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত হবে? 3 3 9 কমবে, 9 যদি কমে যায় তাহলে 75 বছর ছিল এখানে তিনজনের। এবার আমি দেখতে পাচ্ছি দুজনের বয়সের গড় হচ্ছে 34 বছর। তাহলে দুজনের যদি 34 বছর স্বামী আর স্ত্রীর মধ্যে, তাহলে দুজনের সমষ্টি কত ছিল? 68 বছর। তাহলে এই যে এই গ্যাপটা, এই বাকি বয়সটা কার? বাকি বয়সটা হচ্ছে ওর ছেলের বয়স। তাহলে 7 বছর আগে তার ছেলের বয়স কত ছিল? 7 বছর আগে ওর ছেলের বয়স ছিল এখানে 68 75, মানে 7 বছর ছিল, 7 বছর ছিল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো অঙ্কটা? দেখো, 4 বছর আগে স্বামী স্ত্রী আর ছেলের বয়সের গড় 28, তাহলে 4 বছর আগে হচ্ছে 84। এবার 7 বছর আগে মানে কি? মানে আরো 3 বছর পিছিয়ে গেল। সেই 3 বছর আগে এই তিনজনের বয়সের 84 থেকে 9 কমবে, তাই না? 3 3 9, কারণ 3 দিন করে বেড়েছিল, তো 3 3 9 কমবে, মানে 75 হয়ে গেল। আবার দেখতে পাচ্ছি কি স্বামী স্ত্রীর বয়সের গড় 34, মানে স্বামী স্ত্রীর বয়সের সমষ্টি হয়ে গেল 68। তাহলে এই বিয়োগফলটা 7 বছর কার ছিল? 7 বছরটা হয়ে যাবে তার ছেলের বয়স। কখন? 7 বছর আগে তার ছেলের বয়স ছিল 7। তাহলে 9 বছর আগে তার ছেলের বয়স কত হবে? মানে 9 বছর মানে কি আরো 2 বছর পিছিয়ে যাবে। তাহলে 7 বছর মাইনাস 2 বছর, দ্যাট ইজ 5 ইয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তোমাকে বর্তমান থেকে 4 বছর পিছিয়ে যেতে হবে, আবার 3 বছর পিছিয়ে যেয়ে বার করতে হবে ছেলের বয়স, তারপরে আরো 2 বছর পিছাতে হবে। কারণ কি, কোয়েশ্চেনে চেয়েছে 9 বছর আগে ছেলের বয়স কত ছিল। তাহলে অলরেডি 7 বছর পিছিয়ে আছি, তখন তার ছেলের বয়স হচ্ছে 7। তাহলে আরো 2 বছর যদি পিছিয়ে যাই, দ্যাট ইজ 9 বছর আগে, তখন তার ছেলের বয়স যাবে 7 - 2, দ্যাট ইজ 5 ইয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:3। বেশ ভালো কথা, এ আর হচ্ছে বি এর বর্তমান বয়সের অনুপাত 5:3। যদি এ এখন থেকে 10 বছর পরে এবং বি এখন থেকে 5 বছর পূর্বে বয়সের পার্থক্য 20 বছর হয়, তবে এ এর বর্তমান বয়স নির্ণয় করুন। আচ্ছা, যদি এ আর বি এর বয়স সমান হয়, যদি এ আর বি ইকুয়াল হতো এই সিনারিওতে, তাহলে 10 বছর আগে এ আর 4 বছর পরে বি, তাই তো? তাহলে এদের গ্যাপটা কত হতো? 14 ইয়ার্স এর গ্যাপ হতো। এই জায়গাটা ক্লিয়ার? যদি এই জায়গাটা ক্লিয়ার হয় তাহলে অঙ্ক একদম ইজি। যদি এ আর বি এর বয়স সেম হয়, ইকুয়াল হয়, তাহলে 10 বছর আগে এ আর বি এর এর এখন থেকে 10 বছর পরে, সরি, এর 10 বছর পরে আর বি এর 4 বছর পূর্বে, ঠিক আছে? তাহলে এর 10 বছর পরের বয়স আর হচ্ছে বি এর 4 বছর পূর্বের বয়স, তাদের গ্যাপটা কত হয়ে যেত? 14 হয়ে যেত, তাই না? যদি এ আর বি সমান হতো, ইন দ্যাট সিনারিওতে এ 10 বছর পরে আর বি 4 বছর পূর্বে, তাহলে এদের বয়সের মধ্যে গ্যাপটা হয়ে যেত 14। কিন্তু অ্যাকচুয়ালি এখানে বয়সের গ্যাপটা দিয়েছে 20 দেওয়া আছে। বুঝতে পেরেছো? এখানে গ্যাপটা 20 দেওয়া আছে, তাহলে রিয়ালিটিতে ওদের বয়সের গ্যাপ অলরেডি তারা সমান নেই। তাদের বয়সের গ্যাপ কত দেওয়া আছে? বয়সের গ্যাপ কত হবে? 20 - 14, দ্যাট ইজ
6 ইয়ার হবে। যদি ওরা সমান হতো তার মানে কি বয়সের গ্যাপ 0 থাকতো, তাহলে 10 বছর আগে, 10 বছর পরে আর 4 বছর পূর্বে, তাহলে এই গ্যাপটা আলটিমেট 14 হয়ে যেত। কিন্তু বলছে 10 বছর পর আর বিয়ের 4 বছর পূর্বে বয়সের গ্যাপ 20 বলেছে, কোশ্চেনে 20 দেওয়া আছে। তাহলে আমরা যদি সমান বয়স ধরি দুজনের, তাহলে গ্যাপটা হচ্ছে 14, পার্থক্য 14 হওয়া উচিত যদি সমান ধরি, তাহলে মানে সমান নয়। কিন্তু আমাদের বেরিয়েছে কত, 14। আমাদের বেরিয়েছে 14, কোশ্চেনে দেওয়া আছে 20, তার মানে কি 6 বছর, অলরেডি ওরা ডিফারেন্ট 6 বছর। তার মানে আমরা এখান থেকে ভেরি ক্লিয়ার যে ওদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য অলরেডি আছে, সমান নেই। কত বছর আছে, 6 বছর ডিফারেন্স আছে। তাহলে আমরা এখানে চলে যাচ্ছি, ওদের বয়সের যে অনুপাতটা 5:3, অনুপাতের মধ্যে কত দেখতে পাচ্ছি, 2 গ্যাপ, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা হয়ে যাবে 6 গ্যাপ, তার মানে 3 গুণ। তার মানে একজনের বয়স হচ্ছে 15, আরেকজনের বয়স হবে 9। বুঝতে পেরেছো? তাহলে এর বর্তমান বয়স কত, 15 বছর। এভাবেই তোমরা অঙ্কটা করতে পারো, অথবা এক্স ধরে করলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এক্স ধরে করার থেকে এটা ভেরি ইজি। কারণ কি আমরা দুটোকে সমান ধরলাম, মনে মনে ধরে নিলাম যে আর বি সমান। তাহলে এর 10 বছর পরে আর বি এর 4 বছর আগে যদি হয়, তাহলে টোটাল বয়সের গ্যাপ 14 হওয়া উচিত, 10 + 4, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন যেটা হচ্ছে 20 বছর। তার মানে আরো 6 বছর কোত্থেকে আসলো, কারণ অলরেডি এরা 6 বছরের ছোট বড়, তার মানে ওদের মধ্যে গ্যাপটা অলরেডি 6 বছরের আছে। এবার আমরা অনুবাদে চলে গেলাম, অনুবাদে দেখলাম গ্যাপ হচ্ছে 2, কিন্তু এটাই ওই কোশ্চেনে হয়ে যাবে 6 আমার অ্যাকচুয়ালি। তাহলে 3 গুণ, 3 দিয়ে গুণ করে দাও, 3 × 5 = 15, আর একজনের হচ্ছে 9। তাহলে একজনের 15 বছর, বিয়ের হচ্ছে 9 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবে আমাদের নেক্সট অঙ্কতে। 34-এর 250%-এর সঙ্গে 50% এবং 80% গুণ করলে কি হবে, মানে এর এর মানে হচ্ছে গুণ। তাহলে 34টাকে ধরো, ধরে 250-এর পার্সেন্টেজ মানে হচ্ছে 250/100, এবার 50 এর পার্সেন্টেজ 100, সেম ভাবে 80-এর পার্সেন্টেজ মানে 180/100। তাহলে দেখো 1 0 2 0 1 0, 1 0 2 0, 3 0 কেটে গেল, 3 0 কাটলো। এবার 5 দিয়ে কাটলে, এটাকে 5 দিয়ে কাটলে হলো 2, 3টা শূন্য তো অলরেডি কেটে দিয়েছি। এবার 5 দিয়ে কাটলাম 2 হলো এটা। 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে কাটলে হচ্ছে 4। এবার 4 দুগুণে হচ্ছে 8, এই 8টা কেটে দিলাম, তাহলে আলটিমেট সব কেটে গেল, 34 রইলো। তাহলে এটার অ্যান্সার হবে নান অফ দিস। ক্লিয়ার? তাহলে 34-এর 250%, এর 50%, এর 80% সমান সমান কি হবে, 34ই হবে। কারণ আলটিমেট 250/100, 50/100 আর 80/100 সব কেটে গেল। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। নিচের কোন সংখ্যাটি 80-এর থেকে 60% কম? আচ্ছা, 80-এর থেকে 60% কম, তাহলে 80-এর 60% কম হবে, তাহলে সংখ্যাটা আমার 80 ছিল, কত কমবে, 80-এর 60% কমবে। 60%-এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 60% মানে হচ্ছে 3/5, তাই তো? তাহলে আমরা এটা 60/100 বা 3/5 করবো, যা খুশি করবো। 0 0 কাটা, 6টা 48, তাহলে 80 থেকে 60% কম মানে হচ্ছে 48 কম, তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 32। বুঝতে পেরেছো? একদম ইজি, কিছুই না। বুঝতে পেরে গেছো? একদম ইজি। আমাদের লাস্ট অঙ্ক আজকে, দেখো লাস্ট অঙ্কটাতে কি আছে, বলছে জানালা আছে, একটা জানালা উইন্ডো, তার 0.028 অংশ ব্ল্যাক রং করা হয়েছে, 0.033 অংশ রেড রং করা আছে। বলছে পুরো জানলাটা রং করা হয়নি, তার মানে এইটুকু রং করা হয়েছে, তাহলে কত অংশ রং করা হয়েছে, 6.61 অংশ রং করেছে। তাহলে পুরো জানলাটাকে আমি এক অংশই ধরবো অলওয়েজ। তাহলে 0.6 অংশ যদি বাদ যায়, 1 - 0.61, এটার ভ্যালু হয়ে যাবে 0.39। তাহলে 0.39 পার্টটা, অংশটা আমার রং করা নেই। কিন্তু এখানে কিন্তু অংশ চাইনি, বলছে এত অংশ রং করা আছে, রং করার সময় বলছে অংশটা আছে, কিন্তু রং করা নেই এর সময় বলছে কত শতাংশ রং করা নেই। তাহলে এটাকে আমার শতাংশ মানে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে কি বলেছিলাম, পার্সেন্টেজ করতে গেলে কি হয়, যদি একটা অংশ দেওয়া থাকে, পার্ট, অংশ মানে ভগ্নাংশ, 39টাকে একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশকে তুমি 100 দিয়ে যদি গুণ করো, তবেই তুমি পেয়ে যাবে পার্সেন্টেজ, দ্যাট ইজ 39% তোমার রং করা নেই। বুঝতে পেরেছো? তাহলে অংশ আর পার্সেন্টেজের মধ্যে মানে শতাংশের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো? শতাংশ হচ্ছে অলওয়েজ 100-এ কাউন্ট হয়, রাইট? আর অংশ মানে একের মধ্যে কাউন্ট হয়। তাহলে একের মধ্যে 0.28 আর 0.33 অলরেডি রং করা, তাহলে 0.61 অলরেডি রং করা, 0.39 অংশ বেঁচে আছে। বুঝতে পেরেছো? মানে টোটালটা হচ্ছে অলওয়েজ এক অংশ,
বা পার্সেন্টেজে কনভার্ট করলে 100%, ঠিক আছে? তাহলে 0.39 অংশ সমান সমান কত পার্সেন্ট হবে? 0.39 ইন্টু 100। আমি বলেছিলাম না, ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ যেটা আছে সেটাকে তুমি পার্সেন্টেজ যদি করো 100 দিয়ে গুণ করবে, তাহলে 0.39 আমার ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ আছে, অংশ আছে, তাকে 100 দিয়ে গুণ করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। আবার উল্টোটা যদি হতো, 39% যদি দেওয়া থাকতো, তাহলে সেটাকে আমরা অংশ দিয়ে যদি করতাম তাহলে 100 দিয়ে কিন্তু ভাগ করে দিতাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা অংশ পেয়ে যেতাম। অংশ হচ্ছে টোটাল এক অংশ, আর পার্সেন্টেজ অলওয়েজ 100%-এর সঙ্গে ক্যালকুলেট করা হয়। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পেরেছো কিনা জানি না। মক টেস্টে যদি পেরে থাকো ভালো, আর যদি মক টেস্টে যেগুলো ডাউট থাকে সেটা তোমরা এখান থেকে সলিউশন গুলো দেখে নিতে পারো। আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, আর হচ্ছে মক টেস্টের এই পিডিএফটাও তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। চলো টাটা, আজকের জন্য এইটুকুই। গুড নাইট সবাইকে, বাই বাই।